সভায় সৃষ্ট আসন রবে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে। নবদিনমণি উদিবে আবার, পুরাতন এ পুরবে। বলো 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 সবে, শত বীণা বেণু রবে। ভারত আবার জগত সভায় সৃষ্ট আসন লবে। দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের প্রাণী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।
A poem by Sri Aurobindo, The Island Sun. I have sailed the golden ocean and crossed the silver bar. I have reached the sun of knowledge, the earth's self's midnight star. Its fields of flaming vision, its mountains of bare might, its peaks of fiery rapture, its air of absolute light, its seas of self-oblivion, its veils of titan rest, became my soul's dominion, its island of the blessed. Alone with God and silence, timeless it lived in time. Life was his figure of music, thought was truth's ardent rhyme. The light was still around me when I came back to earth, bringing the immortal's knowledge into man's cave of birth. কবি ভেসে চলেছেন সোনালি সমুদ্রে। তার আগে তিনি পেরিয়ে গেছেন সেই যে রজত শোভার বাধা। তিনি যেন পৌঁছে গেছেন জ্ঞান ও সূর্যের আলোয়। সেখান থেকে তার যাত্রা পৃথিবীর অভ্যন্তরে যে মধ্যরাত্রির তারকা আছে সেই আলোতে। এই যে গোল্ডেন ওশান অর্থাৎ স্বর্ণালী সমুদ্র, সেখানে তিনি গিয়ে পৌঁছেছেন। অতিক্রম করে গেছেন সিলভার বা, অর্থাৎ যেন রূপোর বাধাকে অতিক্রম করে তিনি সোনার সমুদ্রে গিয়ে পৌঁছেছেন। এই রূপোর বাধা, এটি হচ্ছে মানব চেতনার সীমাবদ্ধতার বাধা। তাকে অতিক্রম করে তিনি চলে গেছেন গোল্ডেন ওশান, স্বর্ণালী সমুদ্র, অর্থাৎ একেবারে দিব্য চেতনার আশ্রয়ে, অর্থাৎ পার্থিবতাকে অতিক্রম করে স্বর্গীয় চেতনায় কবির যাত্রা। Its fields of flaming vision, its mountains of bare might, its peaks of fairy rapture, its air of absolute light. Flaming vision, যেন উজ্জ্বল দৃষ্টি প্রসারিত হয়ে আছে চতুর্দিকে। একেবারে যা সামনে যে দৃশ্য দেখা যাচ্ছে যেন উজ্জ্বল। বিরাট উত্তুঙ্গ পর্বতরাজি, কবি সেখানে পৌঁছে গেছেন উত্তুঙ্গ পর্বতরাজির মধ্যে, এবং তারা অমিত শক্তিশালী পর্বতরাজির মধ্যে তিনি পৌঁছেছেন। এদের যে শিখর দেশ, সেই শিখর দেশে যেন আনন্দ ঝরে পড়ছে শিখর দেশ থেকে। কীরকম সে আনন্দ? ফিয়ারি র্যাপচার, অর্থাৎ সেই আনন্দে যেন অগ্নির প্রভা দেখা যাচ্ছে, আর দেখা যাচ্ছে অ্যাবসলিউট লাইট, চূড়ান্ত আলো, অত্যুজ্জ্বল আলো চতুর্দিকে পরিব্যাপ্ত হয়ে রয়েছে। অর্থাৎ সমস্ত অন্ধকার, সব কিছু নিরাশা হতাশাকে অতিক্রম করে কবি গিয়ে পৌঁছেছেন স্বর্গীয় সেই আলোকের জায়গায়। কবি গিয়ে পৌঁছেছেন এমন সমুদ্রের মধ্যে যা সেলফ ওবলিভিয়ান, যা যেন আত্মার একটা অনন্ত প্রসার, যেখানে অনন্ত গভীরতা আত্মার, সেইখানে গিয়ে পৌঁছেছেন। সেখানে সমস্ত উপত্যকা রয়েছে, সেই উপত্যকাতে যেন ভীষণ শক্তিশালী সমস্ত বিশ্রামের জায়গা করা আছে, টাইটান রেস্ট। এসবই কবির বিচরণ ক্ষেত্র, কবির আত্মার সোলস ডমিনিয়ন, কবির আত্মার ক্ষেত্র। তিনি যেন এ সমস্তকে জয় করেছেন। ইটস আইল্যান্ড অফ দ্য ব্লেসড, তার যে দ্বীপ, সেই সমুদ্রের মাঝখানে যে দ্বীপ, যে দ্বীপের অধিবাসী হতে পারেন একমাত্র যারা বিশেষ আশীর্বাদ প্রাপ্ত তারা, সেটাও যেন কবির অধিকারে এসে গিয়েছে। অর্থাৎ সমস্ত রকম
সীমাবদ্ধতা থেকে অতিক্রম করে কবি স্বর্গীয় অনন্ত প্রসারের মধ্যে চলে গেছেন এবং সেই সমস্তটা যেন কবির অধিকারে এসে গিয়েছে। Alone with God and silence, timeless it lived in time. সেই ক্ষেত্র কীরকম? সেই ক্ষেত্র রয়েছে ভগবান এবং তার নীরবতার মধ্যে। সে যেন কালের মধ্যে রয়েছে অথচ কালাতীত। টাইমলেস অর্থাৎ প্রকৃতিগতভাবে সেই ক্ষেত্র, সেই অঞ্চল, সেই জায়গার যে স্পিরিট সেটি কালাতীত, কিন্তু সে রয়েছে খণ্ডকালের ভেতরে। জীবন যেন সেখানে ইজ ফিগার অফ মিউজিক, ভগবানের সঙ্গীতের মতো। জীবনের যে ছবি, জীবনের যে রূপ, যে বিভঙ্গ, সেটি যেন দিব্য সঙ্গীতের মতন। এবং সেখানকার চিন্তার তরঙ্গগুলি, সেগুলি যেন মহাসত্যের সঙ্গীতে, মহাসত্যের কাব্যের মতন, ছন্দময় কাব্যের মতন সেইখান থেকে নির্গত হচ্ছে। অর্থাৎ সমস্ত দিক থেকে কবি গিয়ে পৌঁছেছেন এই পার্থিবতার অনেক ঊর্ধ্বে স্বর্গীয় একটি অনন্ত প্রসারের মধ্যে। তারপরেই একটি চমক যেন আমাদের কাছে আসে। দ্য লাইট ওয়াজ স্টিল অ্যারাউন্ড মি। সেখানকার যে আলোক, এই লাইটের এলটা ক্যাপিটাল, অর্থাৎ সেখানকার যে স্বর্গীয় আলোক, যে মহান আলোক, সেটি এখনও আমার চারিদিকে আছে। when I came back to earth, আমাদের মনে হয় কবি হঠাৎ তাহলে ফিরে এলেন কেন এই পৃথিবীতে? যে পৃথিবী থেকে এতাবৎকাল সমস্ত সাধক ঊর্ধ্বায়নের চিন্তা করে গেছেন, সেই পৃথিবীতে কবি আবার ফিরে আসছেন। দ্য লাইট ওয়াজ স্টিল অ্যারাউন্ড মি when I came back to earth. এই জায়গাটা খুব মনে রাখার মতন। দ্য লাইট ওয়াজ স্টিল অ্যারাউন্ড মি। তিনি চলে এসেছেন সেই স্বর্গীয় চেতনা থেকে, তিনি চলে এসেছেন সেই স্বর্গীয় পরিসর থেকে, কিন্তু যে আলো, সেই স্বর্গীয় পরিসরের যে আলো, সেটি তিনি সঙ্গে নিয়ে এসেছেন। তাঁর চারিদিকে সেই আলো এখনো রয়েছে। ব্রিংিং দি ইমর্টালস নলেজ ইন্টু ম্যানস কেভ অফ বার্থ। মানুষের এই যে মানুষই জন্ম, যে গুহার ভেতর থেকে তার জীবন শুরু হচ্ছে, কেভ অফ বার্থ। কেভ যেন একটা প্রতীক। কিসের প্রতীক? না সীমাবদ্ধতার প্রতীক। আবার কেভ হচ্ছে সেই জায়গা যে পরিসর না হলে মানুষই জন্ম সম্ভব নয়। গর্ভের ভেতরকার অবস্থা, সেই গর্ভের ভেতরে যেন একটা অমিত সম্ভাবনাকে একটি খণ্ড ক্ষুদ্রতার ভেতরে ধরে রাখা, এটি হচ্ছে কেভ। সেই কেভ মানুষের সেই চেতনার দিক থেকে যদি আমরা দেখি, তাহলে সেই সীমাবদ্ধতার যে পরিসরের ভেতরে মানব চেতনা রয়েছে, সেখানে অমরত্বের জ্ঞানকে তিনি যেন নিয়ে এসেছেন। অর্থাৎ এই ছোট্ট কবিতাটির মধ্যে দিয়ে শ্রী অরবিন্দ মানব জাতির জন্যে যা করেছেন, তাকে খুব খুব কনসাইজ ওয়েতে, খুব সীমিত পরিসরের ভেতরে তিনি ব্যাখ্যা করছেন। অর্থাৎ তিনি চলে গিয়েছিলেন সেই দূরে, সমস্ত পার্থিবতার আকর্ষণকে পরিত্যাগ করে স্বর্গীয় পরিসরে, এবং সেখানে সব কিছুই এই সীমাবদ্ধতার, এই পার্থিবতার থেকে অনেক ঊর্ধ্বে। সেখানে তাদের ভেতরে বিচিত্র সমস্ত স্বর্গীয় বৈশিষ্ট্য রয়েছে, সেগুলি সব তিনি তার অন্তরে গ্রহণ করেছেন। সেখানকার আলো, সেখানকার জ্ঞান তিনি সব গ্রহণ করেছেন। তো এই যে দেবদুর্লভ পরিসর, সেইখানে কিন্তু তিনি থেকে গেলেন না, তিনি নেমে এসেছেন এই মাটির পৃথিবীতে, এই মানুষের মধ্যে, এই সীমাবদ্ধ চেতনার মানুষের ভেতরে তিনি নেমে এলেন ওইখানকার জ্ঞান নিয়ে, ওইখানকার আলো নিয়ে, ওইখানকার চেতনার সমৃদ্ধি নিয়ে, যাতে মানুষের মধ্যে সেই চেতনার জাগরণ ঘটে এবং সে এই সীমাবদ্ধতাকে অতিক্রম করে নবজীবনের রূপান্তরের ভেতর দিয়ে নতুন চেতনার মধ্যে তার নবজন্ম ঘটে, সেও যেন অভিমুখী হয় স্বর্গে। আজকে শ্রী অরবিন্দের পুণ্য জন্মদিনে তাঁর সমস্ত জীবনের মূল কাজের প্রতীকী এই কবিতাটি আমার মনে হয় বিশেষ গুরুত্বপূর্ণ।